আজকের এই আলোচনায় স্বাগত। আমরা আজ ডুব দিতে চলেছি বাংলাদেশের বিচার ব্যবস্থার একেবারে মূলে থাকা একটি আইনে, সাক্ষ্য আইন ১৮৭২। আর এরও গভীরে গিয়ে আমরা দেখব সেই প্রথম ৫টি ধারা যা কিনা পুরো আইনটির ভিত তৈরি করেছে। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক। ভাবা যায় প্রায় ১৫০ বছর আগের একটা আইন, অথচ আজও বাংলাদেশের প্রত্যেকটা মামলার ভাগ্য নির্ধারণ করে চলেছে। এটা শুধু কোনো পুরনো কাগজ নয়, এটা হলো সেই ব্লুপ্রিন্ট যার ওপর দাঁড়িয়ে আমাদের বিচার ব্যবস্থা সত্যকে খুঁজে বের করে। আমাদের আজকের এই যাত্রাকে একটা আদালত তৈরির কাজের সাথে তুলনা করা যায়। আমরা একে একে দেখব এর নকশাটা কেমন, কি শব্দ বা ইট দিয়ে এটা তৈরি, কি উপকরণ ব্যবহার হয়, বিচারের জন্য কি যন্ত্র রয়েছে, আর সবশেষে সবচেয়ে জরুরি নিয়মটা কি। যে কোনো আইন বোঝার আগে আমাদের জানতে হয় যে সেটার জোর ঠিক কত দূর পর্যন্ত চলে, মানে কোথায় এর শুরু আর কোথায় শেষ। সাক্ষ্য আইনের একেবারে প্রথম ধারাটা ঠিক এই কাজটাই করে, এর সীমানাটা স্পষ্ট করে দেয়। তো ধারা ১ অনুযায়ী ব্যাপারটা বেশ সোজাসাপটা। এই আইনটা পুরো বাংলাদেশ জুড়ে যে কোনো বিচারিক প্রক্রিয়ায় প্রযোজ্য, এমনকি মিলিটারি কোর্টেও। তবে হ্যাঁ, দুটো ব্যাপার মাথায় রাখতে হবে: অ্যাফিডেভিট বা হলফনামা আর ব্যক্তিগত সালিসি বা আরবিট্রেশন। এই দুটো ক্ষেত্রে কিন্তু আইনটা সরাসরি খাটে না। আর এই আইনটা চালু হয়েছে সেই ১৮৭২ সালের ১ সেপ্টেম্বর থেকে। একবার ভাবুন তো, কত লম্বা একটা সময় ধরে এটা আমাদের বিচার ব্যবস্থার একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে। চলুন এবার আইনের ইটকাঠ বা বিল্ডিং ব্লকগুলো দেখে নেওয়া যাক। যে কোনো বিশেষ শাস্ত্রের মতোই আইনেরও কিন্তু নিজস্ব একটা ভাষা আছে, নিজস্ব কিছু শব্দ আছে, আর ধারা ৩ আমাদের সেই শব্দগুলোর সাথেই পরিচয় করিয়ে দেয়। বলা যেতে পারে ধারা ৩ হল এই আইনটার নিজস্ব ডিকশনারি। বিষয়, বিচার্য বিষয়, দলিল, এই সব জরুরি শব্দের মানে কি হবে তা এখানেই ঠিক করে দেওয়া আছে। এগুলো না বুঝলে কিন্তু আইনি যুক্তি সাজানো প্রায় অসম্ভব। আচ্ছা, প্রথমেই আসা যাক বিষয় বা ফ্যাক্ট জিনিসটা কি সেটাতে। আইন বলছে যা কিছু আমরা আমাদের ৫টা ইন্দ্রিয় দিয়ে বুঝতে পারি, মানে যা দেখা যায়, শোনা যায়, ছোঁয়া যায়, সেটাই একটা ফ্যাক্ট। আবার ধরুন কোনো মানুষের মনের ভেতরের ভাবনা বা অনুভূতি, সেটাও কিন্তু আইনের চোখে একটা বিষয়। যেমন ধরুন, একজন লোক কিছু একটা দেখল বা শুনল, এটা একটা ফ্যাক্ট। ঠিক তেমনি কোনো একজন ব্যক্তি একটা নির্দিষ্ট বিষয়ে একটা বিশেষ মতামত পোষণ করে, এটাও কিন্তু আইনের কাছে একটা ফ্যাক্ট হিসেবেই গণ্য হবে। এরপর আসছে বিচার্য বিষয় বা ফ্যাক্টস ইন ইস্যু। এগুলো হলো একটা মামলার একেবারে কোর প্রশ্ন, মানে যে বিষয়গুলো নিয়ে দুপক্ষের মধ্যে আসল বিরোধ, আর যেগুলোর উত্তর পেলেই মামলার হারজিত নির্ধারিত হবে। একটা উদাহরণ দিলে বিষয়টা পরিষ্কার হবে। ধরুন একটা খুনের মামলা। এখানে শুধু খুনটা হয়েছে কিনা সেটাই একমাত্র প্রশ্ন নয়, বরং অভিযুক্ত ব্যক্তির খুন করার কোনো উদ্দেশ্য ছিল কিনা এটাও একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিচার্য বিষয়। এবার আসি দলিল বা ডকুমেন্টের কথায়। আইনের চোখে দলিল মানে কিন্তু শুধু সাদা কাগজের ওপর লেখা কিছু নয়। যে কোনো জিনিস যার উপর অক্ষর, সংখ্যা বা কোনো চিহ্ন দিয়ে কিছু একটা লিখে রাখা হয়েছে, সেটাই একটা দলিল। ব্যাপারটা বেশ মজার, তাই না? একটা ম্যাপ, পাথরের গায়ে খোদাই করা কোনো লেখা, এমনকি একটা কার্টুন বা ব্যঙ্গচিত্রও কিন্তু আইনত দলিল হিসেবে বিবেচিত হতে পারে। এর পরিধিটা আসলেই অনেক বড়। বেশ, আমরা বিল্ডিং ব্লকগুলো তো চিনে নিলাম। এবার দেখা যাক এই ব্লকগুলো আদালতে কিভাবে ব্যবহার করা হয়। ধারা ৩ অনুযায়ী সাক্ষ্য বা এভিডেন্স মূলত ২ রকমের হয়। পার্থক্যটা খুবই সহজ। সাক্ষী যখন আদালতে দাঁড়িয়ে মুখে কিছু বলেন বা জবানবন্দি দেন, সেটা হলো মৌখিক সাক্ষ্য। আর যখন কোনো কাগজ, নথি বা অন্য কোনো দলিল আদালতে দেখানো হয়, তখন সেটা হয়ে যায় দালিলিক সাক্ষ্য। উপকরণ তো হাতে এলো, কিন্তু আদালত এগুলোকে মাপবে কি দিয়ে? কোন মাপকাঠিতে বিচার হবে? চলুন এবার সেই বিচারের যন্ত্র বা টুলসগুলোর সাথে পরিচিত হওয়া যাক, যা ধারা ৪-এ বলা আছে। দেখুন, আদালতে কোনো কিছু প্রমাণ করার জন্য আইন কয়েকটা অনুমানের স্তর তৈরি করে দিয়েছে। এগুলোকে অনেকটা দাড়িপাল্লার মতো ভাবা যেতে পারে, যা দিয়ে সাক্ষ্যের ওজন মাপা হয়। কোনো কিছু চূড়ান্তভাবে প্রমাণের আগে আদালত এই অনুমানগুলোকে কাজে লাগাতে পারে। ধারা ৪ অনুযায়ী এই স্তরগুলো ৩ রকম। প্রথমটা হলো মে প্রিজিউম, মানে আদালত চাইলে একটা ঘটনাকে সত্যি বলে ধরে নিতে পারে, আবার আরও প্রমাণের জন্য বলতেই পারে। দ্বিতীয়টা হলো শ্যাল প্রিজিউম। এখানে কিন্তু আদালতের কোনো উপায় নেই, ঘটনাটাকে সত্যি বলে ধরে নিতেই হবে যতক্ষণ না ভুল প্রমাণ হচ্ছে। আর শেষটা হলো কনক্লুসিভ প্রুফ বা চূড়ান্ত প্রমাণ। এটা একদম অকাট্য। একটা প্রমাণ হলে অন্যটা অটোমেটিক্যালি প্রমাণিত, এর বিরুদ্ধে আর কোনো কথাই চলবে না।
আর সবশেষে আমরা চলে এসেছি আমাদের আদালত তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়মের কাছে। ধারা 5 আমাদের বলে দেয় ঠিক কোন কোন বিষয়ে আদালতে সাক্ষ্য দেওয়া যাবে আর কোন কোন বিষয়ে যাবে না। ধারা 5কে অনেকেই সাক্ষ্য আইনের গোল্ডেন রুল বা স্বর্ণসূত্র বলে থাকেন, কারণ এটাই ঠিক করে দেয় কোন সাক্ষ্য আদালতে প্রবেশ করার যোগ্য আর কোনটা নয়। নিয়মটা একদম পরিষ্কার। আদালতে শুধু দুটো বিষয়ের ওপর সাক্ষ্য দেয়া যাবে: 1 বিচার্য বিষয় বা মামলার মূল প্রশ্নগুলো, আর 2 এই আইনের অধীনে যেগুলো প্রাসঙ্গিক বলে ঘোষণা করা হয়েছে। এর বাইরে আর কোনো কিছু নিয়ে সাক্ষ্য দেওয়ার কোনো সুযোগই নেই। এখানে আইনের ভাষাটাই সবচেয়ে শক্তিশালী। এই একটা ধারাই কিন্তু অপ্রাসঙ্গিক কথাবার্তা বলে আদালতকে বিভ্রান্ত করার সব রাস্তা বন্ধ করে দেয়, বিচারকে একদম ফোকাসড রাখে। তো এই ছিল সাক্ষ্য আইনের প্রথম 5টা স্তম্ভ, একেবারে এর সীমানা থেকে শুরু করে সাক্ষ্য দেওয়ার নিয়মকানুন পর্যন্ত। কিন্তু একটা বড় প্রশ্ন তো থেকেই যায়, তাই না? 150 বছরেরও বেশি পুরনো এই আইনটি আজকের এই ডিজিটাল যুগে কতটা প্রাসঙ্গিক? যেখানে ডিজিটাল এভিডেন্স, সাইবার ক্রাইমের মতো নতুন সব চ্যালেঞ্জ আমাদের সামনে, সেখানে এই পুরনো আইনটি কি যথেষ্ট? এটা কিন্তু আমাদের সবাইকে ভাবায়।